আজকে ক্লাসটা শুরু করি। তোমাদেরকে অনেকক্ষণ বসায় রাখছি। আচ্ছা দেখো, আজকে হচ্ছে যে আমরা আমাদের রসায়ন তৃতীয় অধ্যায়ের হচ্ছে যে পদার্থের গঠন যেটা পড়তেছিলাম তার বাকি অংশ পড়বো। ঠিক আছে, প্রথমে আমরা কি কি পড়ছিলাম সবার মনে আছে? কি কি পড়ছিলাম? মনে আছে সবার কি কি পড়ছিলাম? আচ্ছা হ্যাঁ, প্রোটন নিউট্রন ইলেকট্রনে ছিলাম। আচ্ছা ঠিক আছে, একজন বলছে। আসো তাহলে তোমাদের একটু টেস্ট করি কি কি মনে আছে। ঠিক আছে, আচ্ছা দেখি আমাকে 1 নম্বর প্রশ্নটা উত্তর দাও তো। পারবা কেউ 1 নম্বর প্রশ্নের উত্তর দিতে? পারতেছো না কেউ? তিনটি। আচ্ছা, বাকিরা? একজন বললো 3টি। আচ্ছা, বাকিদের হয়তো মনে নাই, আমি একটু দেখাই দিই। অণু, ফার্স্ট হচ্ছে আমাদের ওজনের সংকেত জানতে হবে। ওজনের সংকেত হচ্ছে O3, ওজন গ্যাসের সংকেত O3, যার কারণে হ্যাঁ ওজন গ্যাসের সংকেত হচ্ছে O3। তো আমরা এখানে দেখতে পাই ওজন হচ্ছে কয়টা অক্সিজেন পরমাণু আছে? 3টা অক্সিজেন পরমাণু। তার মানে ওজন একটি অণুতে পরমাণু থাকে 3টি। তাহলে এটা হইলো আমাদের হইলো। ঠিক আছে, আচ্ছা শোনো, আমি হচ্ছে তোমাদেরকে আগের দিন ক্লাস যেভাবে নিয়েছি ওভাবে নিব। আমি হচ্ছে তোমাদেরকে কথা বলার সময় দিব, তখন তোমরা কথা বইলো। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর প্রশ্নে আসো, দেখি এটা পারো কিনা। সবাই বলবো, এটা সবাই পারা উচিত। অণু। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম অণু। একজন বলছে অণু, আর কেউ? পরমাণু ভাইয়া, পরমাণু। আচ্ছা, একজন বলছে পরমাণু। আচ্ছা, বাকি দুইটা কেউ বলবা না? আচ্ছা, কে কথা বলছো? হ্যাঁ বাকি দুইটা বলবা না কেউ? পরমাণুই হবে। আচ্ছা, পরমাণুই হবে। আচ্ছা, ও যেহেতু এত জোর করে বললো পরমাণুই হবে, তাহলে আমরাও বিশ্বাস করলাম পরমাণুই হবে। কেন পরমাণু? আমরা পড়ছি না মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম পরমাণু, গত ক্লাসে পড়ছি। আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম হচ্ছে অণু। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটা একটু ভুল হয়েছে, এটা একটু ঠিক করে নিবা তোমরা। তোমাদের যাদের ভুল হয়েছে এটা হবে যে পরমাণু। আচ্ছা তারপরে হচ্ছে যে আমরা কিছু জিনিস দেখব। তোমাদেরকে আজকে বলছিলাম আমি যে 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর নাম শিখতে সিরিয়ালি, এবং তাদের হচ্ছে সিরিয়ালটা শিখতে। হ্যাঁ, আমি আশা করি তোমরা পড়ছো বাসায়। আমি তো এতটুকু তো আমি বিশ্বাস করি তোমরা হচ্ছে যে বাসায় পড়ালেখা করো, তো পড়ছো ওই বিশ্বাসে হচ্ছে যে আমি করতেছি। আসো আমাকে এতটুকু বলো, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 13। আচ্ছা, 26 মেবি। না অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13। পারমাণবিক সংখ্যা হচ্ছে হ্যাঁ ভর হচ্ছে যে 26 না, ভর হচ্ছে যে 27। ঠিক আছে, 27। হ্যাঁ আচ্ছা যাই হোক, আমাদের অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যাটা জানলাম আমরা 13টা। আচ্ছা, তো আজকে আমাদের জানতে হবে পারমাণবিক সংখ্যা। কি কি জানবো আজকে আমরা? পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, আর হচ্ছে ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, এই 3টা জানবো। এখন আসো, কে আমাকে বলতে পারো পারমাণবিক সংখ্যা আর প্রোটন সংখ্যার মধ্যে সম্পর্কটা কি? পারবে কেউ পারমাণবিক সংখ্যা আর প্রোটন সংখ্যার মধ্যে সম্পর্কটা বলতে? আচ্ছা, কেউ বলতেছো না। আচ্ছা, আমরা একটু দেখি। আচ্ছা, এটা যদি একটি পরমাণুর একটা গঠন হয়, একটা মৌলের একটা গঠন হয়, এটা একটা মৌলের গঠন, তার মাঝখানে আমি ওই দিন বলছিলাম কি থাকে? প্রোটন থাকে, সাথে হচ্ছে নিউট্রন থাকে। প্রোটন থাকে, নিউট্রন থাকে। ঠিক আছে, আচ্ছা, আর এই যে প্রোটন নিউট্রনকে একসাথে মাঝখানে এই জায়গাটাকে কি বলে? নিউক্লিয়াস। তাহলে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। আর বাইরে কি থাকে? বাইরে থাকে ইলেকট্রন, তাই না? বাইরে থাকে ইলেকট্রন। এই যে একটা
মৌলের পারমাণবিক সংখ্যা যা হবে প্রোটন সংখ্যা তাই হবে। তাহলে কি বলছি, পারমাণবিক সংখ্যা আর প্রোটন সংখ্যা কি সমান। পারমাণবিক সংখ্যা যত প্রোটন সংখ্যা তত, তার মানে ওই পরমাণুতে ততগুলা প্রোটন আছে, নিউক্লিয়াসে ততগুলা প্রোটন আছে। ঠিক আছে, এতটুকু বুঝছি। আচ্ছা জি বুঝছি। আচ্ছা তাহলে এবার দেখো নিউট্রন সংখ্যা, তাহলে আমাকে এবার বলো নিউট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যার মধ্যে সম্পর্ক কি? বলো নিউট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যার মধ্যে সম্পর্ক কি? আচ্ছা দেখো নিউট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যার মধ্যে সম্পর্ক হচ্ছে সমান হতেও পারে নাও হতে পারে। ঠিক আছে, নিউট্রন আর প্রোটন সমান হইতেও পারে নাও হইতে পারে। ঠিক আছে, প্রোটন 5টা আছে তার মানে নিউট্রন 5টাই থাকবে তার কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে, নিউট্রন বেশি হইতে পারে কমও হইতে পারে। আচ্ছা দেখি, তবে এতটুকু আমরা বুঝছি পরমাণু কেন্দ্রে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন, বাইরে ইলেকট্রন থাকে। মাঝখানে প্রোটন ও নিউট্রনের এই জায়গাটাকে একসাথে বলে নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রে যতগুলো প্রোটন থাকবে, আচ্ছা যাই হোক, প্রোটন আর নিউট্রন সংখ্যা সমান হইতে পারে নাও হইতে পারে। এখন আমার কথা হচ্ছে, তাহলে তুমি আমাকে বলো এটা যদি বুঝে থাকো প্রোটন আর ইলেকট্রনের মধ্যে সম্পর্ক কি? কেউ এটা বলতে পারবা প্রোটন আর ইলেকট্রনের মধ্যে সম্পর্কটা কি? একজন বলো। প্রোটন আর ইলেকট্রন সমান। হ্যাঁ, প্রোটন আর ইলেকট্রন হচ্ছে সমান। ভেরি গুড। প্রোটন আর নিউট্রনের মধ্যে সম্পর্ক হচ্ছে প্রোটন আর ইলেকট্রন সবসময় সমান হবে। মাঝখানে যতগুলো প্রোটন থাকবে বাইরে ততগুলো ইলেকট্রন থাকবে। সব সময় সমান হবে কথাটাও সত্য না, সব সময় সমান না। নর্মাল ক্ষেত্রে সমান, যখন মৌলটা নর্মাল থাকবে, কোনো ইলেকট্রন দান করে নাই বা কোনো ইলেকট্রন গ্রহণ করে নাই, তখন সমান। ঠিক আছে, সব সময় সমান হবে না, তবে আমরা বলতে পারি সমান। কেন্দ্রে যতগুলো প্রোটন থাকবে আর শক্তি স্তরের বাইরের দিকে ততগুলো ইলেকট্রন থাকবে। তাহলে আমাকে বলো অ্যালুমিনিয়ামে তোমরা বলছো যে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13, এটা থেকে আমরা কি জানতে পারি? কি জানতে পারি বলো তো? অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13 আর প্রোটন সংখ্যা 13। হ্যাঁ আচ্ছা, প্রোটন সংখ্যা হচ্ছে 13, আর কি জানতে পারি? এই যে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান, তাহলে জানতে পারি ইলেকট্রন সংখ্যাও 13। ঠিক আছে, প্রোটন সংখ্যা 13, ইলেকট্রন সংখ্যাও জি ভাইয়া। 13। আচ্ছা ঠিক আছে, এখন আসো নিউটন সংখ্যা। হ্যাঁ, তাহলে নিউট্রন সংখ্যা কত? হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ, বৈশাখী লিখছে প্রোটন সংখ্যা 13, ইলেকট্রন সংখ্যা, হ্যাঁ ভেরি গুড। তাহলে ভর সংখ্যা, এবার আসো ভর সংখ্যাটা কি জিনিস? ভর সংখ্যা হচ্ছে প্রোটন প্লাস ইলেকট্রন, প্রোটন প্লাস নিউট্রন। প্রোটন আর নিউট্রনের সংখ্যা যা হবে ভর সংখ্যাও তা হবে। ঠিক আছে, প্রোটন আর নিউট্রন সংখ্যা যোগফলকে হচ্ছে ভর সংখ্যা বলে। তাহলে আমাকে এবার বলো, তোমরা তো একটু আগে বললা যে ভরকে আমরা এ দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, ভর সংখ্যা তোমরা বললা অ্যালুমিনিয়ামের 27, তাহলে অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা যদি 27 হয় তাহলে তার নিউট্রন সংখ্যা কয়টা বলো তো? ভর সংখ্যা হচ্ছে 27, আমরা জানি প্রোটন সংখ্যা 13 আর নিউট্রন সংখ্যা কত, তাহলে এটা এদিকে চলে গেলে কত হয়? 27 মাইনাস 13 কত হয় বলতো? 14। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিউট্রন সংখ্যা হচ্ছে 14টি। নিউট্রন সংখ্যা 14টি। আচ্ছা, কার এখানে ওই কেউ বাইরে থেকে কথা বলতেছে একটু দেখিও। নিউট্রন সংখ্যা হচ্ছে 14টি। তাহলে এই যে তাহলে মিলছে আমাদের প্রোটন আর নিউট্রন সংখ্যা সমান হতেও পারে নাও হতে পারে। হয়েছে? তার মানে স্যার
ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা মাইনাস করলে যা হবে সেটাই নিউটন সংখ্যা। সেটাই নিউটন সংখ্যা। জি, ভেরি গুড। তাহলে এবার আসে আরেকটা এক্সাম্পল দিই, তোমরা উত্তর দিবা। আচ্ছা, সেটা হচ্ছে অক্সিজেন। আমি আরেক কালার দিয়ে যদি লিখি অক্সিজেন, অক্সিজেন, ঠিক আছে, অক্সিজেন। আচ্ছা, O2 না লিখি, আমি ও লিখি। অক্সিজেনের ভর সংখ্যা কত? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 16। 8। পারমাণবিক সংখ্যা 8, ঠিক আছে। প্রোটন সংখ্যা 8। ইলেকট্রন সংখ্যা কি হবে? ইলেকট্রন সংখ্যা 8ই হবে। তাহলে আচ্ছা, ভর সংখ্যা আমরা জানি 16, ভর সংখ্যা 16, ঠিক আছে, 8 দুগুণে 16। তাহলে নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা 8ই হবে। কেন? 16 মাইনাস 8 ইকুয়ালস টু 8, ঠিক আছে। তাহলে দেখো, প্রোটন সংখ্যাও 8 হইল, নিউট্রন সংখ্যা 8 হইল। আর এর আগে দেখা গেছে কি প্রোটন সংখ্যা 13, নিউট্রন সংখ্যা 14। তাহলে আমরা বলতে পারি প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা সমান হতেও পারে, নাও হতে পারে, ঠিক আছে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এটা জি ভাইয়া। ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমাকে ছোট্ট একটা প্রশ্ন উত্তর দিবা। এগুলো পরে, এগুলো পরে। এই যে এটা, এই প্রশ্নটা উত্তর দাও যে কোন মৌলের পরমাণুতে নিউট্রন নেই? হাইড্রোজেন। আচ্ছা, ভেরি গুড, হচ্ছে হাইড্রোজেন। কারণ হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কত? হাইড্রোজেন। 1। হাইড্রোজেন ভর সংখ্যা কত? 1। তাহলে 1 হলে ভর সংখ্যা a, আর প্রোটন সংখ্যা হলো 1। তাহলে 1 থেকে 1 গেলে 0। 0। তার মানে হাইড্রোজেন পরমাণুতে শুধু প্রোটন থাকে, একমাত্র হাইড্রোজেনই আছে যার পরমাণুতে শুধু প্রোটন থাকে। তাহলে কোন মৌলের পরমাণুতে নিউট্রন নেই? হাইড্রোজেন পরমাণু, ঠিক আছে। এটা একটা বোর্ড প্রশ্ন, আমি যা যা দিব এখানে সবই বোর্ড প্রশ্ন, ঠিক আছে। তাহলে তোমরা 1 নাম্বার পেয়ে গেলা বোর্ডে, হ্যাঁ, 1 নাম্বার পেয়ে গেলা কিছুক্ষণ ক্লাস করে। আচ্ছা, তাহলে এতটুকু হইলো আমাদের, তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। এবার আসো ছোট্ট আরেকটা কাজ, সেটা হচ্ছে কোথায় লিখবো? এখানে লিখি, ইলেকট্রন দান আর ইলেকট্রন গ্রহণ। আচ্ছা, আমি যদি এই জায়গায় লিখি, দেখো ইলেকট্রন, ওহো, ইলেকট্রন দান ও ইলেকট্রন গ্রহণ, ঠিক আছে। আচ্ছা, ইলেকট্রন যখন কোনো একটা পরমাণু যখন ইলেকট্রন দান করে তখন তার উপরে পজিটিভ চার্জ দিতে হয়। কোন চার্জ? পজিটিভ চার্জ, ঠিক আছে। আচ্ছা, একটা ইলেকট্রন দান করলে একটা পজিটিভ চার্জ, দুইটা ইলেকট্রন দান করলে 2+, তিনটে ইলেকট্রন দান করলে 3+, ঠিক আছে। আর হচ্ছে ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন গ্রহণ করে তার উপরে নেগেটিভ চার্জ দিতে হয়। সেমভাবে একটা ইলেকট্রন গ্রহণ করলে মাইনাস, দুটি ইলেকট্রন করলে 2-, তিনটে ইলেকট্রন গ্রহণ করলে 3-, অথবা -3, যাই দাও 3- দিলেই ভালো, ঠিক আছে। তার ইলেকট্রন দান আর ইলেকট্রন গ্রহণ। এখন আসো, আচ্ছা এখানে অনেকে বের হয়ে যাচ্ছে কেন জানি না। আচ্ছা, একটু এখন দেখো। আচ্ছা, তার আগে তোমাদের কাছে একটা প্রশ্ন আমার, হ্যাঁ, এটা আমি অন্য অধ্যায়ে পড়াবো, তাও একটা কোয়েশ্চেন করে যাই। সেটা হচ্ছে পরমাণুগুলো ইলেকট্রন দান আর ইলেকট্রন গ্রহণ করে কেন? কেউ বলতে পারবা? নিষ্ক্রিয় মৌলের বৈশিষ্ট্য অর্জনের জন্য। আচ্ছা, নেটে প্রবলেম করে। আচ্ছা, নেটে প্রবলেম করলে বের হয়ে সাথে সাথে ঢুকে যাও। হ্যাঁ, নিষ্ক্রিয় যেটা বলছো, ভেরি গুড। নিষ্ক্রিয় গ্যাসের বৈশিষ্ট্য অর্জন করার জন্য, মানে সব পরমাণু চাই নিষ্ক্রিয় হইতে, ঠিক আছে। ওইটা আমরা পরে অধ্যায়ে পড়বো। আচ্ছা, ভেরি গুড, তোমরা পারো দেখি। আচ্ছা, দেখি আসো, ইলেকট্রন দান, ইলেকট্রন দান করলে পজিটিভ চার্জ আর ইলেকট্রন গ্রহণ করলে নেগেটিভ চার্জ। এখন আসো, কোনো একটা পরমাণু, হ্যাঁ, এই যে ধরো একটা, আচ্ছা স্লাইড গেছে কেন? আচ্ছা, ঠিক আছে, আর সমস্যা নাই, আবার আসবে, একটু 1 মিনিট, 1 মিনিটও লাগবে না। আচ্ছা, কেউ তাদের স্ক্রিন শেয়ার করিও না, ঠিক আছে।
আচ্ছা আসছে হয়তো, আবার দেখো তো, আবার আসছে মনে হয়। আচ্ছা আসছে আশা করি, আমি দেখতেছি, আমি এখনো দেখতেছি আসছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, স্লাইড গেলে একটু একজন কেউ বলবো আমাকে। আচ্ছা দেখো, ইলেকট্রন দান বা গ্রহণ। এখন মনে করো একটা পরমাণুতে লাইক হচ্ছে যে তোমার একটা পরমাণুতে ভিতরে হচ্ছে 12টা প্রোটন আছে। 12টা প্রোটন। কার থাকে 12টা প্রোটন? স্লাইড যাচ্ছে কেনা? স্লাইডটা যাওয়ার কথা না। ইন্টারেস্ট কিনে দিয়েছি, এবার দেখি। আচ্ছা কেউ একটা স্ক্রিন শেয়ার করতেছো, কেউ স্ক্রিন শেয়ার করো না। এটা অটোমেটিক হয়ে যাবে। স্ক্রিন শেয়ার করছে, আমি দেখছি সাথে সাথে। অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এখন যাবো কেন? আচ্ছা এখন আশা করি যাবে না। আচ্ছা দেখো, আসে তো না সবার এখানে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমাকে, হ্যাঁ আচ্ছা এবার আমাকে তোমরা বলো যে কোন পরমাণুর 12টা প্রোটন থাকে? কোন পরমাণুতে 12টা প্রোটন থাকে? হ্যাঁ ভেরি গুড, একজন বলছে যে ম্যাগনেসিয়াম। ভেরি গুড, ম্যাগনেসিয়াম হচ্ছে 12টা প্রোটন থাকে। তো 12টা প্রোটন থেকে ম্যাগনেসিয়াম 2টা প্রোটন দান করতে পারে। কেন? হ্যাঁ আবারও যাচ্ছে গা। এই মনোয়ারা বেগম না কে জানে স্ক্রিন শেয়ার করতেছে, বারবার ডিস্টার্ব করতেছে। আবার গেছে গা রে, বলছে টু লং শেয়ারিং বলতেছে। সে স্কিল শেয়ার করতেছ না কেন, আর কইরো না, শুধু শুধু ক্লাসটা নষ্ট করে লাভ আছে? যাই রে ভাই। আচ্ছা দাঁড়া, দাঁড়া। মনোয়ারা বেগম, তুমি কি স্ক্রিন অটোমেটিক শেয়ার হয়ে গেল নাকি তুমি করতেছিলা? যে মনোয়ারা বেগম আইডিটা দিয়ে আসো, কারণ আমাদের স্লাইড চলে গেলে হয়তো অন্য দিক থেকে আসতে পারে। এখন তুমি কি অটোমেটিক করতেছো নাকি তুমি ইচ্ছা করে করতেছো? এটা যদি ইচ্ছাকৃত হয় তাহলে আর করিও না, যদি তোমার ভুলবশত হয় তাহলে এটা আমাদের ফল্ট হয়তো। আচ্ছা ঠিক আছে, ভুলে হইতে পারে, কেউ যদি করে থাকে আর করিও না, ঠিক আছে? আমরা ক্লাসটি একটু আগাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আর দেখো ম্যাগনেসিয়াম হচ্ছে 2টা ইলেকট্রনকে সে এখান থেকে বের করে দিতে পারে, ঠিক আছে? 2টা ইলেকট্রন বের করে দিতে। এখন কেন 2টা ইলেকট্রন বের করতে পারে, কেন গ্রহণ করে না? আচ্ছা হ্যাঁ, পূরণ করতে স্টেশন, হ্যাঁ ভেরি গুড, পারো তোমরা, ঠিক আছে? এটা আমরা আরও অনেক ডিটেলসে পড়বো জিনিসগুলো, আমি খুবই আস্তে আস্তে পড়াই। আমি এটা পরের অধ্যায়ে আমরা, মানে এই অধ্যায়ে আমরা আরও ডিটেলসে জিনিসগুলো পড়বো। আপাতত আমরা জানি 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারে। তো ম্যাগনেসিয়াম যখন 2টা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন দিয়ে দিছে, তাহলে আমি A প্লাসে 2 ইলেকট্রন মাইনাস লিখলাম, দিয়ে দিল, এই জন্য কি লিখলাম, এই পাশে লিখলাম, ঠিক আছে? আচ্ছা, তো দিয়ে দিলে কি হবে বলছে না, ইলেকট্রন দান করলে তার মাথার উপরে চার্জ বসবে। তো ইলেকট্রন কয়টা দান করছে? 2টা, তাহলে তার মাথার উপরে কয়টা চার্জ বসবে? 2 প্লাস। এতটুকু ক্লিয়ার সবার? জি ভাইয়া। আচ্ছা ক্লিয়ার। আচ্ছা এখন আমরা একটু দেখি ক্লোরিন। ধরো এটা হচ্ছে ক্লোরিন, ঠিক আছে? ক্লোরিনের পরমাণু সংখ্যা, প্রোটন সংখ্যা কত? 17, ঠিক আছে? আমি জানি তোমরা জানো এটা 17। আচ্ছা, তো নিশ্চয়ই বাইরেও 17টা ইলেকট্রন আছে। তো ও কি করে, ও হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, একটা ইলেকট্রন, এটাও আমরা পরে জানবো কেন একটা। তো একটা ইলেকট্রন যদি গ্রহণ করে, সে ছিল যে ক্লোরিন Cl, ঠিক আছে? যেহেতু গ্রহণ করছে, গ্রহণ করার কারণে সে এই পাশে চলে আসবে, গ্রহণ করলো, এই যে গ্রহণ করলো, ঠিক আছে? গ্রহণ করে কি হবে, যে গ্রহণ করে তার মাথার উপরে কি বসে? মাইনাস চার্জ বসে। এই দেখো মাইনাস, কয়টা গ্রহণ করছে? একটা গ্রহণ করছে, তাহলে কয়টা মাইনাস? এই যে একটা গ্রহণ করলো, কয়টা মাইনাস? একটা মাইনাস, তাহলে তার উপরে মাইনাস বসলো, ঠিক আছে? আশা করি তোমরা হচ্ছে যে এতটুকু বুঝছো যে গ্রহণ করলে প্লাস আর ত্যাগ করলে প্লাস, গ্রহণ করলে মাইনাস, ঠিক আছে? এতটুকু আশা করি বুঝছো, এটা নিয়ে তোমাদের সমস্যা নাই।
এটা কেন পড়লাম তোমরা আমার একটা কোয়েশ্চেনের উত্তর দিবা। দেখি এই কোয়েশ্চেনটা উত্তর দাও। আচ্ছা একজন লিখছে 10। আচ্ছা একজন লিখছে 10, তারপরে আরও লেখো, সবাই লেখো, সবাই লেখো বা বলো। একজন লিখলো 13, আর 13 আর 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 27 36 বলবো না কেউ? 13। আচ্ছা আরেকজন লিখলো 13 13 13। লিখতেছে সবাই 13 লিখতেছে, একজন 10 লিখছে। আচ্ছা যে সবাই 13, তার মানে নিশ্চয়ই 13 হবে। যে 10 লিখছে সে কি ভুলটা বুঝতে পারছো? আমি একটু ট্রিকি খেলছি এখানে কোশ্চেনটাতে, যে তোমাদেরকে আমি পড়াইছি একটা, দিছি আরেকটা। তোমাদের এখন ইলেকট্রন পড়ানোতে তোমরা ইলেকট্রনই তোমাদের মাথায় গেঁথে গেছে, কিন্তু এখানে কোশ্চেনটা দেখো কি করছে, প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা কখনো চেঞ্জ হয় না। প্রোটন সংখ্যা জিজ্ঞেস করছে, অ্যালুমিনিয়াম 3+ প্রোটন সংখ্যা। যে টিচার এই কোশ্চেন, এটা একটা বোর্ডের কোশ্চেন, যে টিচার কোশ্চেনটা করছে তার মাথায় এটা ছিল তুমি হয়তো 10 দাগাবা, এই জন্য তিনি প্রথম কোশ্চেনে প্রথম অপশানে 10ই দিয়ে রাখছে। বুঝতে পারছো? তোমাকে কনফিউজ করার জন্য দিছে, আর তুমিও কনফিউজ হইছো। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ দিছে, ঠিক আছে, কিন্তু কোয়েশ্চেনটা দিছে প্রোটন, আর প্রোটনের কখনো চেঞ্জ হয় না। ঠিক আছে, প্রোটনের কখনো চেঞ্জ হয় না। যে 10 লিখছো সে কি বুঝছো জিনিসটা? বলো, যে 10 লিখছিল সে কি বুঝছো? আচ্ছা যে 10 লিখছো সে মনে হয় রাগ করে চলে গেছো, বুঝো নাই। আচ্ছা যাই বুঝছো আশা করি, যে প্রোটন সংখ্যা চেঞ্জ হয় না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভেরি গুড। আচ্ছা থ্যাঙ্কস বোঝার জন্য। যে প্রোটন সংখ্যা, আচ্ছা একটু 1 মিনিট অপেক্ষা করো তোমরা, 1 মিনিট, জাস্ট 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, আমি আবার বলতেছি, তাহলে আশা করি বুঝছো যে এখানে প্রোটন সংখ্যা একটু ট্রিকি খেলছে টিচারে। ঠিক আছে, এটা আসলে বুঝছো। তাহলে এই কোশ্চেনটা যদি এমন হইতো, Al3+ ইলেকট্রন সংখ্যা কত? আমি অপশন আবার দিলাম 10 13 27 36। দেখি এটা বলতো কি হবে? 10 এটা হবে 10। কারণ হচ্ছে যে এই যে ইলেকট্রন, এই 3+ মানে 3টে ইলেকট্রন তার অলরেডি চলে গেছে। ঠিক আছে, Al3+ মানে তার, হ্যাঁ ইলেকট্রন ত্যাগ করে তার ইলেকট্রন কমে গেল, কমে 10টা হয়ে গেল। ঠিক আছে, বুঝছি আশা করি তোমরা। আচ্ছা তারপরে আসো, এটা বলো, এটা আশা করি সবাই পারবা, বলো তো দেখি। 8 ভাইয়া 8। আচ্ছা একজন বলছে 8, একজন বলছে 8, তারপরে 8 আচ্ছা 8। ঠিক আছে, তাহলে তোমরা আসলে এখন ট্রিকটা ধরতে পারছো, যে প্রোটন সংখ্যা, হ্যাঁ প্রোটন সংখ্যা বলে দিছে, কিন্তু দিছে O2- তোমাকে কনফিউজ করার জন্য। তার মানে এটা তো বুঝতে পারছো যে বারবার বোর্ডে এই কোশ্চেনগুলো আসতেছে, যে মানে তোমাকে কনফিউশন করার কোশ্চেনগুলো আসতেছে। ঠিক আছে, এই কনফিউশনগুলো হওয়া যাবে না। ছোটো ছোটো নাম্বার, একটা দাগাবা 1 নাম্বার, ওখানে কনফিউজ হয়ে গেলে সমস্যা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, এতটুকু বুঝলা তোমরা। আচ্ছা আমাদের আরও কোশ্চেন আছে, যত কোশ্চেন প্র্যাকটিস তত বেশি ক্লিয়ার হবে জিনিসগুলো। এটা বলো, চব্বিশ আচ্ছা একজন লিখছে 24, আর 24 ভাইয়া। আচ্ছা 24, তারপরে 27 আচ্ছা একজন বলছে 27, একজন বলছে 27, ভেরি গুড। তারপরে আর 21 আচ্ছা একজন বলছে 21, আর 28 বলো না কেউ? আচ্ছা আমি বলি 28, কেউ না বললে আমি বলবো। আচ্ছা দেখো, তাহলে আমরা একটু দেখি এটা আসলে কি। ক্রোমিয়াম, ভাইয়া 28। ক্রোমিয়ামের আচ্ছা ভেরি গুড, থ্যাংক ইউ। ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 24, এটা তো জানি আমরা। আচ্ছা এখানে বলছে 3+,
3+ মানে 3টে ইলেকট্রন চলে গেছে না আছে? 3+ মানে 3টে ইলেকট্রন চলে গেছে না আছে? চলে গেছে, হ্যাঁ। প্লাস মানে চলে যাওয়া, চলে যাওয়া। আচ্ছা, চলে যাওয়া। তাহলে 3টা গেলে কয়টা হয়? 21টা। 21। তাহলে উত্তর অবশ্যই কি হবে? 21 হবে। আচ্ছা, এখানে সব একজন ছাড়া সবাই মোটামুটি 24 আনসার দিছো। তাহলে তোমরা ভুল করতেছো কিন্তু। এখন কোশ্চেনটাতে করলো এই ইলেকট্রন না লিখে করলো যে, এটা তোমরা বলো নিউট্রন কতটি আছে? আচ্ছা, এটা আনসার দিও না, এটা তোমাদের একটু টাফ হয়ে যাবে। এখন তুমি আগে আমাকে বলো প্রোটন কতটি আছে? বৃষ্টি 24টি। আচ্ছা, ভেরি গুড। যে 24টি, কারণ প্রোটন বলা মানে প্রোটন কখনো চেঞ্জ হবে না, 24টি। আচ্ছা, থ্যাংক ইউ, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার যদি এখানে বলে নিউট্রন সংখ্যা কত, আমি একটা কোশ্চেন দিয়ে সবগুলো বুঝিয়ে দিচ্ছি। নিউট্রন সংখ্যা কত? ভাই এই 4টা অপশনের মাঝে নাকি নিউটন সংখ্যা আছে? হইতে পারে 4টা অপশনের মাঝে নাও থাকতে পারে। হবে আমি তোমাদের কোশ্চেন করছি। 28। আচ্ছা, একজন বলছে 28। আচ্ছা, 12 হবে ভাই, 12। 28। আচ্ছা, একজন বলছে 12। আর 28। আচ্ছা, 28 বেশি আসতেছে। আচ্ছা, আমরা একটু দেখি। হ্যাঁ, ক্রোমিয়ামের ভর সংখ্যা হচ্ছে কত জানো? 52। প্রোটন সংখ্যা হচ্ছে 24। হ্যাঁ, প্রোটন সংখ্যা 24। তাহলে নিউট্রন সংখ্যা কত? 28। তাহলে আনসারটা হবে যে 28। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, দেখি এখানে উত্তরটা দাও। এখানে সব আছে। ভর সংখ্যা 14। ভর সংখ্যা 14, একজন বলছে এটা। আর কেউ কিছু বলবা? বলো, সবাই বলো, না বলতে পারলে লিখো, সমস্যা নাই। বলো বা লিখো, যে কোনো একটা কিছু করো। কি বলছে? আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমি আরেকটা মোবাইল থেকে চালাচ্ছি, যে সামনে দেখতেছি দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে। কারো যদি এমন সমস্যা হয়, মানে দেখা না গেলে ওইটা আমি বুঝি, ঠিক আছে? মানে এখানে আমার কাছে একটা আছে, তো আমি ওখানে দেখতে পাচ্ছি যে দেখা যাচ্ছে কিনা। আর যদি আমি না বুঝি, মানে আমি যদি না দেখি দেখা যাচ্ছে না, তার মানে হচ্ছে তোমার ওখানে সমস্যা। তুমি জাস্ট একবার লেফট নিয়ে সাথে আবার জয়েন করো, দেখবে ঠিক হয়ে গেছে। এটা একটু অনলাইনে থাকেই। আমরা যখন অনলাইনে ক্লাস করছি তখন আমাদের ছিল সমস্যাগুলো। আচ্ছা, 14, সবাই বলতেছে 14। আমরা একটু দেখি, ঠিক আছে, 14 কিনা। আসো প্রথমে। হ্যাঁ, ইলেকট্রন সংখ্যা 10, একজন বললো এটা। আচ্ছা, আমরা একটু দেখি, ঠিক আছে। এই যে এই ফরম্যাটটা তোমাদেরকে আমি এখনো বলি নাই, আবার দেখা যায়। আচ্ছা, ভেরি গুড। এই ফরম্যাটটা বলি নাই। এটা হচ্ছে কোনো একটা মৌল লাইক ধরো অক্সিজেন, তার উপরে যাকে বসাবে সে হবে এ, নিচে যাকে বসাবে সে হবে জেড, আর এই জায়গায় যাকে বসাবে সে হবে ই। এই যে এই ফরম্যাটটা আমরা মনে রাখবো, যে কোনো একটা মৌল উপরে যেটা বসাবো এটা হচ্ছে এ, আই মিন ভর সংখ্যা। আচ্ছা, এটা হচ্ছে জেড, প্রোটন সংখ্যা, আর ই ইলেকট্রন সংখ্যা। এটা সবাই জানি আমরা। আচ্ছা, এখন দেখো, হ্যাঁ, একজন দিল ক, একজন আবার ক দিল। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, এই যে অক্সিজেন 2 মাইনাস, এখানে আছে 16 আর এখানে আছে 8।
তার মানে আমি এখান থেকে কি পাই, এখান থেকে পাই যে এ এ মানে ভর সংখ্যা হচ্ছে 16, প্রোটন সংখ্যা হচ্ছে 8, এই যে প্রোটন সংখ্যা 8, ঠিক আছে। জেড, হ্যাঁ এটাকে জেডই বলছে আর কি, জেড। তাহলে এ মাইনাস জেড মানে হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা। তো নিউট্রন সংখ্যা কত, 8। তাহলে এখানে দেখো নিউট্রন সংখ্যা দিচ্ছে 10, তার মানে এটা হচ্ছে অবশ্যই কি, নিউট্রন সংখ্যা 10 মানে এটা অবশ্যই হচ্ছে ভুল, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো ভর সংখ্যা দিচ্ছে 14, আমরা দেখতে পাচ্ছি ভর সংখ্যা হচ্ছে 16, তাহলে এটাও ভুল। তারপর বলছে প্রোটন সংখ্যা হচ্ছে 10, আমরা দেখতেছি এখানে প্রোটন সংখ্যা 8 দিয়েই দিছে, আমাদেরকে প্রোটন সংখ্যা এখানে 8 দিয়েই দিছে, তো এগুলো দিয়ে দিচ্ছে, তাহলে প্রোটন সংখ্যা 10 এটাও ভুল। তাহলে আমাদের কাছে রাইট একমাত্র আছে কি ইলেকট্রন সংখ্যা 10। কেন 10 একটু দেখি, যে এখানে আমরা পাচ্ছি প্রোটন সংখ্যা 8, তার মানে ইলেকট্রন সংখ্যা 8 ছিল, ইলেকট্রন সংখ্যা 8 ছিল। 2 মাইনাস মানে কি, 2 মাইনাস মানে হচ্ছে কি দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে, তা 8-এর সাথে দুইটা ইলেকট্রন গ্রহণ করলে 10, এই যে, তাহলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। তাহলে দেখছো তোমরা জিনিসগুলো কিন্তু পারো, সবাই পারো জিনিসগুলো, কিন্তু একটা কোশ্চেন আকারে যখন দিচ্ছে জিনিসগুলো ভুল করতেছো। এই যে সবার মেইন জায়গায় সমস্যা থাকে এটাই, পরীক্ষায় সবাই পারে, সবাই পড়ালেখা করে যায়, ঠিক আছে, কিন্তু পরীক্ষায় গিয়ে ছোটোখাটো ভুল করে। কেন ভুল করে, এই যে ইয়ার অভাবে, কোশ্চেন সলভের অভাবে। তা আমার ক্লাসটাই হবে এমন তোমাদের সাথে কোশ্চেন সলভ, আমি একটু স্লোলি যাব, একটু কম পড়াবো, কিন্তু কোশ্চেন সলভ বেশি করব। হ্যাঁ 6 মাসে আমাদের ইজিলি কোর্স শেষ হবে, কিন্তু আমরা একদম পরিপূর্ণভাবে শেষ করব। সবাই আছি তো আমার সাথে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নিচের কোনটি সঠিক, এটা এখানে চলে গেছে। আচ্ছা তোমরা এখানে আমাকে বলো এটার মধ্যে কোনটা সঠিক। এক আর দুই। আচ্ছা একজন বলছে 1, আর হচ্ছে যে আচ্ছা এটা 2 হবে আর এটা 3 হবে আর কি, এটা একটু ওদের কোশ্চেন তোলার সময় ভুলেছে আমার। 1 আর 2 এটাই। 1 আর 3। আচ্ছা 1 আর 3, আচ্ছা 1 আর 3 হবে। আচ্ছা 1 আর তাহলে 3। এক আর তিন ভাইয়া। আচ্ছা 1 আর 3, তাহলে 2 যে বলছিল সে বলছে 1 আর 3। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা একটু দেখি। দেখো প্রোটন সংখ্যা 19, এই যে সুন্দর করে দেওয়া আছে, তার মানে এটা রাইট। 1 আর 3, আচ্ছা আবু সাইদ ও বলছে 1 আর 2। আবু সাইদ একটু দেখো 1 আর 2 হয় কিনা। ইলেকট্রন সংখ্যা হচ্ছে যে আমরা জানি প্রোটন সংখ্যা যা ইলেকট্রন সংখ্যাও তা, তার প্রোটন সংখ্যা হচ্ছে 19, ইলেকট্রন সংখ্যা অবশ্যই 19 হবে, তার মানে এটা হবে না। আচ্ছা ভর সংখ্যা দিয়ে দিছে 39, তাহলে 1 আর 3। সাইদ বুঝছো? সাইদ তুমি বুঝতে পারছো? আচ্ছা সাইদ মনে হয় নাই। আচ্ছা আমি ধরে নিচ্ছি সাইদ বুঝছে। তা দেখো আরেকটা জিনিস যেটা তোমরা একটু আমাকে ইয়ে করতে পারো। হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ। যে আমি প্রোটন সংখ্যা পি লিখতেছি, প্রোটনকে পি দিয়ে প্রকাশ করা হয়, এটা সঠিক, কিন্তু ওই যে যখন আমাদের এভাবে আকারে প্রকাশ করতে হবে তখন এই যে এভাবে প্রকাশ করতে হবে, তখন এটাকে হচ্ছে কি জেড আকারে প্রকাশ করতে হয়, ঠিক আছে, এটা একটু জেনে রাখবা। শেষ। আসো তাহলে আমরা এই এতটুকু টপিক আমাদের ক্লিয়ার, এখান থেকে যা প্রশ্ন আসবে আমরা ইনশাল্লাহ পারবো তো? জি জি। আচ্ছা ইনশাল্লাহ পারবো। তাহলে আসলে আমরা একটা নতুন টপিক দেখি, সেটা হচ্ছে আচ্ছা রাদারফোর্ডের পরমাণুর মডেল। আচ্ছা শোনো, এটা হচ্ছে একটু মুখস্থ পড়া বলতে এটা তোমার ঘ নাম্বারে অথবা গ নাম্বারের সৃজনশীলে থাকবেই। এই অধ্যায়ে কোশ্চেন করলে টিচাররা কেন যেন এটা বাদ দেয় না, এটা দেয়, ঠিক আছে, তোমরা যদি কোশ্চেন দেখো দেখবা এটা থাকবেই। এখন এটা হচ্ছে মুখস্থ পড়া, তো তুমি বলবে এখানে বুঝার কি আছে। আচ্ছা আমার স্ক্রিনটা এবার আবার গেছে, কারণ হচ্ছে কি একজন হচ্ছে যে এটা স্ক্রিনটা তার স্ক্রিনটা শেয়ার দিছে, ঠিক আছে, যে শেয়ার দিছো তার নামটা ভালো লাগতেছে না, তোমার নাম চেঞ্জ করবা। আচ্ছা তোমরা এটা করিও না, তোমরা স্ক্রিন শেয়ার কেন দিতেছো? ফাইম এটা কে দেখতো? তোমরা স্ক্রিন শেয়ার দিও না। তাহমিদ না তাহমিদ না, দুটি একটা লিখে আছে, দুটি দেখ একটু দেখ ফাইম দেখ তো, এটা ব্যবস্থা নিতে হবে, যদি উল্টাপাল্টা কেউ করে, ঠিক আছে, কেউ এমন করো না, ঠিক আছে, ক্লাসে ডিস্টার্ব করো না। আমি আবার দিয়ে দিচ্ছি।
তোমাদের যদি ভালো না লাগে তাহলে তোমরা বার হয়ে যাও, অথচ গে করো না ভাই। হ্যাঁ, ডিস্টার্বটা দিও না। আর যে ডিস্টার্ব দিয়েছো সে অবশ্যই নিজে ইচ্ছে করে Disturb দিয়েছো, করিও না। কারণ হচ্ছে যে আমি তার নামটা দেখছি, সে ভালো উদ্দেশ্যে এখানে ঢুকে নেই, ঠিক আছে? যে এটা দিছো আমি দেখছি এটা, হ্যাঁ, তার উদ্দেশ্য অবশ্যই ভালো ছিল না, কারণ তার নামটা আসলে ভালো না। তোমরা আশা করি এটা, হ্যাঁ, এটা নিয়ে আর কথা না বাড়াই আমরা, ঠিক আছে? আমরা আমাদের পড়া পড়ি। দেখো রাদারফোর্ডের পরমাণু মডেল, এখন আমি বলতেছি এটা মুখস্থ পড়া, কিন্তু বুঝার কি আছে? বুঝার অবশ্যই আছে। তুমি যদি এটা বুঝতে পারো একবার, তোমার এখানে পরমাণু মডেলটা একদম আজীবন মনে থাকবে। তুমি এখানে একদম বইয়ের মতো ঠাড়া মুখস্থ করার কোনো মানেই নেই, তুমি বুঝে বুঝে লিখে আসবে পরীক্ষায়, ঠিক আছে? তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করবো জিনিসটা। প্রথমে হচ্ছে এই যে পরমাণুগুলো দেখতে কেমন, এই যে আমরা যে বারবার এভাবে আঁকতেছি, এই যে এভাবে আচ্ছা এভাবে না, এই যে এভাবে আঁকতেছি, তো এভাবে আঁকার ব্যাপারটা কে বলছে? কেউ তো নিশ্চয়ই বলছে। কেন আঁকতেছি এভাবে, কে বলছে? আমরা একটু দেখি। এই পরমাণু মডেল নিয়ে অনেক গবেষণা চলার সময় 1911 সালে এই রাদারফোর্ড সাহেব হচ্ছে যে কি এই পরমাণু মডেলটা দিয়েছিল, ঠিক আছে? তিনি একটা পরীক্ষা করছিল, এটা তোমাদের বই নাই, এটা একটু আমরা জানবো। তিনি একটা পরীক্ষা করছিল, সেটা হচ্ছে দেখ রেজ দিস হ্যান্ড। আচ্ছা, তিনি একটা পরীক্ষা করছে, সেটা চলে গেছে। চলে যায় নাই আসলে, এখন চলতেছে, আছে, আমি দেখতেছি আছে। আচ্ছা, তিনি একটা পরীক্ষা করছেন, সেটা হচ্ছে আলফা কণা পরীক্ষা। আলফা কণা পরীক্ষা, ঠিক আছে? আমরা এটা একটু ডিটেল জানবো, ঠিক আছে? এটা ডিটেল জানলে তোমার ইজি থাকবে, মানে ইজি হবে মুখস্থ করার জন্য। আচ্ছা, আলফা কণা পরীক্ষা কেউ কি আমাকে বলতে পারবা? বের করে দে। আচ্ছা, ঠিক আছে, যে ডিস্টার্ব করতেছে আমি ওকে একটু রেস্ট্রিকশন মারতেছি, ঠিক আছে? তোমরা আমাকে একটু টাইম দাও। আচ্ছা, তোমরা আমাকে 1 মিনিট টাইম দাও, আমি এটা দেখে ওকে বের করে দিচ্ছি এখান থেকে। ভাই ওর এক কাম করুন, ব্লকে মেরে দেন, ও শুধু শুধু ফাইল লাইন শুরু করছে। হ্যাঁ, এই যে ব্লক মারতেছি। তোমরা আমাকে 1 মিনিট টাইম দাও। কই ক্লাস কত নাম চলে বাইরে হয়ে যাও, কেন শুধু শুধু অন্যদের ডিস্টার্ব করতেছো? আচ্ছা, সে হচ্ছে লেফট নিছে, আমি বের করে দিব বলছি, আর সে লেফট নিছে। ওপেন করিস না, জাস্ট দিছি, বারবার খুলবে কে? না, এখন অ্যাডমিট দিবি, ও আর ঢুকতে পারবে না। আচ্ছা শোনো, বারবার ঢুকবে। আমি হচ্ছে কি করছি, ওই ওই অ্যাপ্রুভটা ক্যান্সেল করে দিয়েছি, ঠিক আছে? তোমরা এখানে ঢুকলে আমি অ্যাপ্রুভ দিতে হবে, নাইলে আমি এখানে বুঝবো না। তো অ্যাপ্রুভটা আসবে না আমার এখানে, আসবে না, উপরে আসে না, ভিতরে ওইটাতে থাকে। এখন দেখছো এই যে এদের জন্য যে ক্লাস নিয়েও শান্তি নাই, এই যে ঝামেলাগুলো করলে কি আর। আচ্ছা, সে হচ্ছে যে নাই এখন আপাতত, দেখি, আশা করি আর ঝামেলা করবো না। আর করলে আর কি করতাম ওকে নিয়ে, এটা পরের দিন ওর ব্যবস্থা নেওয়া হবে আর কি। আচ্ছা, ঠিক আছে, আমরা আবার দেখি। আচ্ছা, আলফা কণা দেখি, আমাকে কেউ বলতে পারবে আলফা কণাটা কি? আচ্ছা, এটা কেউ জানো না, এটা আমি মনে হয় তোমরা কেউ জানো না, এটা জানার কথা না তোমরা। সেটা হচ্ছে হিলিয়ামকে দেখছো? চিনো হিলিয়ামকে? তোমরা কি আছো আমার সাথে? আছি ভাই, আছি। ঠিক আছে, হিলিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 2। আচ্ছা, 2, আর ভর সংখ্যা হচ্ছে 4, ঠিক আছে? আর ইলেকট্রন সংখ্যা কত হবে? 2 হবে, তাই না? জি স্যার। এটা হচ্ছে জি হিলিয়াম, জি। দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, হিলিয়ামের এটা হচ্ছে 4। এখন দেখো, এই যে হিলিয়ামের থেকে যদি 2টা ইলেকট্রনকে আমি বের করে দিই, আছে এই 2টা ইলেকট্রন, আর এই 2টা ইলেকট্রনকে বের করে দিই, অর্থাৎ এটা হয় হিলিয়াম 2 4, এদিকে হচ্ছে কি 2+। যখন এটা হবে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, দেখো দ্বিধনাত্মক মানে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, যখন হিলিয়াম থেকে 2টা ইলেকট্রন বের হয়ে যায়, তখন হিলিয়ামটা দেখতে এই যে এমন হয়, এই যে এমন হয়, তখন তাকে বলে দ্বিধনাত্মক, মানে 2টা ধনাত্মক। দ্বি মানে 2, আর ধনাত্মক মানে তো বুঝো পজিটিভ,
দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। এই দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে বলা হয় আলফা কণা। ঠিক আছে, এই আলফা কণার মাধ্যমে তিনি একটা পরীক্ষা করেন। তো আমরা একটু পরীক্ষাটা একদম রাফলি দেখার চেষ্টা করব। ঠিক আছে, আমি চাইছিলাম তোমাদের ভিডিও দেখাইতে, কিন্তু আমি ভালো ভিডিও আসলে পাইনি। তো আমরা রাফলি যতটুকু দেখা যায় বোঝা যায় আমরা বোঝার চেষ্টা করব। আচ্ছা, সেটা হচ্ছে দেখো, পাবো না। আচ্ছা, আমি আঁকার চেষ্টা করি। দেখো, আচ্ছা, উনি এভাবে এরকম একটা পর্দা দিয়েছেন, তার নাম হচ্ছে জিঙ্ক সালফাইড পর্দা। জিঙ্ক সালফাইড পর্দা, তোমরা অনেক কিছু বুঝবা না। হ্যাঁ, আচ্ছা, আলফা কণার সংজ্ঞা কী হবে? কারেন্ট চলে গেছে, সবাই তো এতক্ষণ ছিলাম না। আচ্ছা, ঠিক আছে, আবার চলে আসে, আমাদের ক্লাস রেকর্ড থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা অনেকভাবে রেকর্ড করার চেষ্টা করতেছি, আসলে চেষ্টা করেই যাচ্ছি, বারবার আমার সাথে কিছু না কিছু সমস্যা হচ্ছে। ইনশাল্লাহ আজকে হবে না। আচ্ছা, আলফা কণা যেটা বলছিলাম, আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। ঠিক আছে, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। যারা এতক্ষণ ছিল না, আমি একটু শর্টে রিপিট করতেছি। রাদারফোর্ড 1911 সালে পরমাণু মডেল সম্পর্কে একটি ব্যাখ্যা দেন। তখন তিনি একটা পরীক্ষা করেন যার নাম হচ্ছে আলফা কণা পরীক্ষা। এই আলফা কণা পরীক্ষাটা কী হয়? এটা হিলিয়াম নিউক্লিয়াস ব্যবহার করে। হ্যাঁ, আলফা কণা ব্যবহার করে। তা আলফা কণা কি? দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। দ্বিধনাত্মক মানে কি? মানে হচ্ছে যে হিলিয়াম থেকে যে দুইটা ইলেকট্রন ছিল, এই দুইটা ইলেকট্রন যখন চলে যাবে, মানে হিলিয়াম 2+ হবে। আচ্ছা, ছিল না? ঠিক আছে, আমি আবার রিপিট করতেছি, একটু দেখো, বারবার তো রিপিট করা সম্ভব না আসলে। যখন He2+, হিলিয়াম 2+ হবে, তখন তাকে আলফা কণা বলে। মেইন যারা ছিল না, এখন এখান থেকে বুঝো, এখান থেকে তোমরা বুঝবা যে তিনি একটা জিঙ্ক সালফাইড পর্দা নিয়েছে, একটা পর্দা নিল, এভাবে একটা পর্দা নিল। ঠিক আছে, পর্দা নিয়ে এখানে একটা পরমাণু দিল। পরমাণুটা হচ্ছে গোল্ডের একটা ধাতু দিল, গোল্ডের। কারণ ধাতু মানে তার মধ্যে অবশ্যই কি আছে? প্রোটন পরমাণু, প্রোটন আছে, নিউট্রন আছে, ইলেকট্রন আছে। ঠিক আছে, দেওয়ার পরে তিনি এখান থেকে হচ্ছে আলফা কণা, এই যে আলফা কণা বিকিরণ করলো। আলফা কণাটা আসলে কেমন বিকিরণ হয়? আলোর মতো বিকিরণ হয়, আলোর মতো। ঠিক আছে, তিনি তখন এখান থেকে আলফা কণা এভাবে করে আলফা কণা বিকিরণ করলো, এই যে আলফা কণা নিক্ষেপ করলো। তাহলে আমি অনেকগুলো আলফা কণা আঁকলাম, যে আলফা কণা, আলফা রশ্মি, এটাকে বলে আলফা রশ্মি। আলফা রশ্মি মানে আলফা আলো নিক্ষেপ করলো। নিক্ষেপের পরে দেখা গেল কিছু আলো এভাবে সোজা চলে গেছে, সোজা চলে গিয়ে এখানে একটা আলো ফেলছে। এই জিঙ্ক সালফাইড পর্দাটা দেওয়ার কারণ হচ্ছে যাতে এটা আলো পড়লে, মানে আলোটা যে এই যে এখান থেকে যে আলোটা দিয়েছে, এই আলোটা যে দিল, এই আলোটা যাতে এখানে পড়ে কিনা দেখার জন্য। দেখলো সোজা যে আলোগুলো আছে, সোজা আলোগুলো সবগুলো এখানে পড়তেছে। আমি তো সব আঁকবো না, কয়েকটা আঁকবো। সোজা আলোগুলো এখানে পড়তেছে, এটা তিনি দেখলো। ঠিক আছে, এটা তিনি দেখলো। তারপর দেখলো যে কিছু আলো হচ্ছে যে বেঁকে গেছে, বেঁকে গিয়ে জিঙ্ক সালফেট পর্দায় পড়লো। কিছু আলো বেঁকে গিয়ে জিঙ্ক সালফেট পর্দায় পড়লো, মানে সোজা পড়লো না, দিছে একদম সোজাভাবে, কিন্তু কিছু আলো বেঁকে গেল। তিনি এটা দেখলো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, তিনি দেখলো কিছু আলো দেখলো যে কি, কিছু আলো এভাবে মাঝখান বরাবর যেটা দিছে সেটা আবার রিপিট করে ব্যাক চলে আসলো তার কাছে। তাহলে কয়টা কথা বলছি? 3টা কথা। এখান থেকে আমরা ইজিলি মুখস্থ করে ফেলবো, দেখবা 3টা কথা। কিছু আলো, কিছু না, আসলে ম্যাক্সিমাম আলো, হ্যাঁ বেশিরভাগ আলো সোজা। আচ্ছা ফাইম, ওই যে আবার ঢুকছে। আচ্ছা, কিছু আলো, বেশিরভাগ আলো হচ্ছে সোজা জিঙ্ক সালফাইড পর্দায় পড়লো। কিছু আলো সোজা গিয়ে জিঙ্ক সালফেট পর্দায় পড়লো। এই যে সোজা গিয়ে জিঙ্ক সালফেট পর্দায় পড়লো, এটা আমরা বুঝলাম। তারপর 2 নম্বর বুঝলাম। সবাইকে আছো আমার সাথে? আচ্ছা, একটু বোঝার চেষ্টা করো, এটা বুঝলে একবার দেখবা যে কত মজা জিনিসটা। কিছু আলো বেঁকে গেল। আর 3 হচ্ছে খুবই অল্প আলো যা মাঝ বরাবর দিল, তা আমার ভাষায় লিখতেছি, ঠিক আছে, তা ফেরত আসলো। যে মাঝখান বরাবর যে আলোটা দিছে, একদম ঠিক মাঝখান বরাবর, সেটা দেখা গেল ফিরে আসলো।
ঠিক আছে, এই তিনটা জিনিস দেখলো। এই তিনটা জিনিস থেকে তিনটা ধারণা নিতে পারি আমরা। কি জিনিস তোমরা সবাই আমাকে বলো, তিনি কি মারছিল, মানে নিক্ষেপ করছে কোনটা? আলফা কণা, তাই না? আলফা কণা না? জি ভাইয়া। আচ্ছা, আলফা কণা ধনাত্মক না ঋণাত্মক? আলফা কণা হচ্ছে, হ্যাঁ ধনাত্মক। এই যে আমরা দেখছি আলফা কণা হচ্ছে ধনাত্মক। হ্যাঁ আলফা কণা হচ্ছে হ্যাঁ ধনাত্মক। তাহলে আমাকে বলো, ধনাত্মকের সাথে ধনাত্মক মানে একটা প্লাস আরেকটা প্লাসকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? বিকর্ষণ করবে। আচ্ছা, বিকর্ষণ করবে। বিকর্ষণ করবে। বিকর্ষণ করবে, ঠিক আছে। একটা প্লাস আরেকটা প্লাসকে বিকর্ষণ করবে, এটা তো আমরা জানি। আচ্ছা, তাহলে এখানে দেখো তিনি নিক্ষেপ করলো ধনাত্মক, নিক্ষেপ করলো ধনাত্মক, আর মাঝখান বরাবর যেটা নিক্ষেপ করলো সেটা আবার ব্যাকে ফেরত আসলো। তার মানে মাঝখানে অবশ্যই কি আছে ধরে নিতে পারি আমরা? ধনাত্মক আধান। হ্যাঁ, মাঝখানে তাহলে ধনাত্মক আধান আছে। এই ভেরি গুড, দেখছো তোমরা শিখে গেছো যে মাঝখানে তাহলে অবশ্যই কি আছে, ধনাত্মক আধান আছে। এই ধনাত্মক আধান তিনি বললো যে এখান থেকে একটা ধারণা নেওয়া যায় কি, পরমাণুর কেন্দ্র বরাবর অবশ্যই কোনো ধনাত্মক আধান আছে। আর তোমরা জানো ধনাত্মক আধান কি? প্রোটন, মনে আছে? জি, প্রোটন আর নিউট্রন। প্রোটন হচ্ছে ধনাত্মক আর নিউট্রন হচ্ছে নিউট্রাল। তো দুইটা মিলে তো আলটিমেটলি ধনাত্মক আধান হয়। দুইটাকে একসাথে বলে নিউক্লিয়াস, দুইটাকে একসাথে বলে নিউক্লিয়াস। তার নিউক্লিয়াসের আধান কেমন? নিউক্লিয়াস আধান হচ্ছে পজিটিভ। ঠিক আছে, তিনি তাহলে এটার থেকে তিনি একটা কি নিল, ডিসিশন নিল যে কি পরমাণুর কেন্দ্রে পজিটিভ আধান আছে। একটা ডিসিশন হয়ে গেল, ঠিক আছে? বুঝছো? একটা ডিসিশন বুঝছো, পরমাণু কেন্দ্রে ধনাত্মক আধান আছে। ক্লিয়ার তো সবার? জি ক্লিয়ার ভাইয়া। ক্লিয়ার। আচ্ছা, তারপর এখান থেকে আরেকটা ডিসিশন নেওয়া যায়, কি এটা? সেটা হচ্ছে দেখো ম্যাক্সিমাম আলো হচ্ছে যে কি বলছিলাম না, ম্যাক্সিমাম এই যে বেশিরভাগ আলো হচ্ছে কি জিঙ্ক সালফেট পর্দায় পড়লো। তার মানে কি এটা বলা যায় না পরমাণুতে বেশিরভাগ জায়গায় খালি, তাই বলেই তো কিছু নাই দেখে এটা সোজা চলে গেছে, বলা যায় না? জি ভাই। হ্যাঁ, তাহলে আমাদের দুইটা আমরা ডিসিশন নিলাম। একটা নিলাম নিউক্লিয়াসের ডিসিশন, আর একটা নিলাম ব্ল্যাঙ্ক মানে খালির ডিসিশন। পরমাণুর বেশিরভাগ হ্যাঁ, পরমাণুর বেশিরভাগ স্পেস হচ্ছে কি খালি, শুধু মাঝখানে একটা নিউক্লিয়াস আছে। দুইটা ডিসিশন হয়ে গেল আমাদের, হয়ে গেল, ঠিক আছে? তারপরে দেখো আরেকটা হচ্ছে, দেখো হ্যাঁ বলো, কেউ কিছু বলবা? কেউ কিছু বললে বলতে পারো। আচ্ছা, আরেকটা দেখো, সেটা হচ্ছে দেখো কিছু আলো বেঁকে গেল, দেখছো? কিছু আলো বেঁকে গেল। বেঁকে যাওয়ার মানে কি? নিশ্চয়ই এখানে এমন কিছু আছে, এই জায়গাগুলোতে এমন কিছু ছিল যার কারণে এটাকে এমন কিছু ছিল যেটা এটাকে বিকর্ষণ করে নাই। এটা তো বুঝছো? যদি চলে যায়, এটা যে গেছে গা, তার মানে অবশ্যই কি হয়? আচ্ছা, আবু সাইদ হচ্ছে বুঝতে পারোনি। আচ্ছা আবার লিখছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কিছু হচ্ছে যে বেঁকে গেল, তার মানে নিশ্চয়ই এখানে পজিটিভ চার্জ নেই। পজিটিভ চার্জ থাকলে কি হইতো? এটা আবার ব্যাক করে ফিরে আসতো, তাই না? যেহেতু পজিটিভ চার্জ নাই, এমন কিছু আছে যেটা তাকে গ্রহণ করে নিছে কিন্তু বাঁকায়ও দিছে। কি হইতে পারে? তাহলে বলো, তাকে গ্রহণ করবে কে? পজিটিভকে গ্রহণ করবে কে? নেগেটিভ। দেখা যাচ্ছে, আমার এখানে দেখা যাচ্ছে। আর সবাই তো স্ক্রিন দেখতেছে, তাই না? জি ভাই জি। আচ্ছা ঠিক আছে, পজিটিভকে তাহলে নেগেটিভ গ্রহণ করবে, পজিটিভকে গ্রহণ করবে নেগেটিভ। তার মানে এখানে অবশ্যই কি নেগেটিভ গ্রহণ করছে, করে কি এগুলো এত ছোট কণা, মানে ইলেকট্রন এত ছোট। ওই দিন তো বললাম ইলেকট্রনের ভর প্রোটনের ভরের 1840 ভাগের 1 ভাগ। এটা এত ছোট, এটা গ্রহণ করে জাস্ট মানে ধরে রাখতে পারেনি, এটা কি হচ্ছে বাঁকায় দিছে, যে এভাবে এসে বেঁকে গেছে, তার মানে বেঁকে গেল। তার মানে এটা থেকে উনি ডিসিশন নিল যে পরমাণুতে যে আনাচে কানাচে মানে ছড়ায় ছিটায় কিছু কি আছে, ইলেকট্রন আছে। তাহলে 3 নাম্বার ব্যাখ্যা কি? ছড়ানো ছিটানো ইলেকট্রন রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই যে আমি তার যে পরীক্ষার মাধ্যমে সে তোমাদের এই মডেলটা দিছে, এই পরীক্ষাটাকে সবাই বুঝতে পারছো? আর তার ডিসিশনগুলো বুঝছো? আচ্ছা, ফারজানা নিপা লিখছে হ্যাঁ বুঝছি। আর কেউ কিছু বলবা? বলো। আচ্ছা, সবাই বুঝছে। তারপর থেকে হ্যাঁ আচ্ছা বুঝলাম, থ্যাংক ইউ। তারপর সে এই ডিসিশন নেওয়ার পরে আচ্ছা সে এবার এগুলোকে জিনিসগুলোকে গুছানোর পরে সে চিন্তা করলো যে এটা ইলেকট্রনগুলা ঘুরতেছে, ঠিক আছে? সে চিন্তা করলো ইলেকট্রনগুলা ঘুরতেছে।
তো ইলেকট্রন ঘুরলে ইলেকট্রনগুলো যদি এই পথে ঘুরতে থাকে মানে এই পথে ঘুরতে থাকে তার মানে নিশ্চয়ই এখানে কি আছে, একটা টান আছে। এই যে ইলেকট্রনগুলো যদি এভাবে করে ঘুরে পড়ে যায় না, যেমন আমাদের মাঝখানে হচ্ছে সূর্য, সৌরজগতের চারপাশে হচ্ছে যে গ্রহ, বিভিন্ন গ্রহ, তো বিভিন্ন গ্রহগুলো ঘুরতেছে। এটা তোমাদেরকে ফাইম ভাইয়া পড়াবে যে এগুলো পড়ে যাচ্ছে না কেন, ঠিক আছে, ও পড়াবে এটা তোমাদেরকে, যে মাঝখানে সূর্য আর চারপাশে ইলেকট্রন, চারপাশে গ্রহগুলো ঘুরতেছে কিন্তু ছিটকে পড়ে যাচ্ছে না, তার কারণ হচ্ছে যে অবশ্যই তার ভিতরে একটা কি আছে, আকর্ষণ বল আছে সূর্যের সাথে, সবার মধ্যে একটা আকর্ষণ বল, টান বল আছে, যে তাকে টেনে ধরে রাখছে, বের হইতে দিতেছে না, ঠিক আছে, এরকম এমন কিছু একটা আছে। তাহলে সে সৌরজগতে সবাই দেখছো নিশ্চয়ই, সৌরজগতের ছবি তো দেখছো যে চারপাশে গ্রহ থাকে, মাঝখানে সূর্য থাকে, সবাই ঘুরতেছে, এটা তো দেখছো। জি ভাইয়া। হ্যাঁ, এখানে তিনি এটাই বুঝে দিয়েছে সৌরজগতে যেমন, আচ্ছা সৌরজগতে যেমন সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরে, ঠিক এখানেও তেমন এই যে নিউক্লিয়াস মাঝখানে হচ্ছে কি, এই যে মাঝখানে আমাদের হচ্ছে কি নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো তার চারপাশে ঘুরতেছে, ঠিক আছে। তিনি এই ডিসিশনটা নিল। ক্লিয়ার সবার? জি ভাইয়া। আচ্ছা, সবার ক্লিয়ার। তাহলে আসো, হ্যাঁ এখন দেখবা জিনিসটা কত সহজে আমাদের মুখস্থ হয়ে যাবে। আসো, মুখস্থ করার জন্য আমরা এখান থেকে পড়াটা একটু নিয়ে আসি। আচ্ছা, এখান থেকে এই যে এটা একটা, আর একটা হচ্ছে এটা একটা। আচ্ছা, সবাই কি আমার লেখাগুলো বুঝতে পারতেছো? এখানে যে লেখাগুলো আছে না ভাই, আর একটু জুম করলে ভালো হয়। আচ্ছা, আরেকটু জুম করি। আচ্ছা আচ্ছা, আমি আরেকটা হচ্ছে ট্যাব থেকে দেখতেছি, তো আমার এখানে আসলে দেখা যায়, তোমাদের মোবাইল থেকে একটু ছোটো জন্য জিজ্ঞেস করলাম। এখন আশা করি দেখতেছো। আর যদি নাও দেখো তোমাদের বইটা বের করো, হ্যাঁ তোমাদের বইয়ে হুবহু আছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা দেখো এই যে কী দেখাবো, দেখো 1911 সালে 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু গঠন সম্পর্কে মডেল প্রদান করেন। এখন দেখো মডেলটার প্রথম ব্যাখ্যা, পরমাণুর একটা কেন্দ্র আছে, কি আছে, কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস। আমরা দেখছি না কেন্দ্রের নাম কেন নিউক্লিয়াস দিছে, পজিটিভ চার্জ থাকে, মনে আছে? জি ভাইয়া। আচ্ছা, নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে। যেহেতু ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, ওই যে আমরা পড়ছিলাম না ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য, এত কম এটাকে শূন্য ধরতে পারি, তো ইলেকট্রন ভরের শূন্য ধরা হয়। আচ্ছা, দেখছো সে আবার হচ্ছে যে স্ক্রিন শেয়ার দিছে তার, দেখছো আমাকে আবারও ঝামেলা করতেছে। ওরে ব্লক করে ভাইয়া ওরে কি ব্লক করা যেত না? আরে ওকে ব্লক করতে যাওয়ার আগে ও বের হয়ে যায়। বন্ধ করে দাও, দেখা যাচ্ছে না, দেখা যায় মুশফিক এটা ব্লক ফ্রম ডিসকো। আচ্ছা ঠিক আছে, আমরা ব্লক করে দিছি ওকে। আপনারা তো বলেন চাই। আচ্ছা, কম্পেনিয়ন মোড মানে এটা হচ্ছে তোর স্ক্রিনশটটা দিবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে ব্লক করে দিছি, আর আসবে না। ওর নাম হচ্ছে কি, মোস কি ছিল, আচ্ছা নাম একটা কিছু ছিল, মহসিনা টাইপের কিছু একটা নাম ছিল। আচ্ছা দেখি আমরা আবার, এখন আর শেষ, আর ব্লক করবে না, আর আসবে না, ব্লক করে দিছি। এর আগে তাকে ব্লক করছি, আর হচ্ছে সে ব্লক করার কথা বলছে, সে চলে গেছিল। আচ্ছা এখন আসছে, দেখো তো। জি ভাই আসছে। আচ্ছা ঠিক আছে, আশা করি আর ডিস্টার্ব হবে না। তাহলে দেখো প্রোটন আছে ভেতরে, আর হচ্ছে কি নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন আছে, এটা তোমরা সবাই জানো, এতক্ষণ আমরা অনেক এমসিকিউই করছি এটা নিয়ে। তো এই কথাগুলো তোমরা বানায় লিখবা ভাই, এখান থেকে মুখস্থ করে যে লিখবা একদম বইয়ের মতো তেমন কোনো কথাই নেই, কয়েকবার পড়বা বানায় লিখে দিয়ে আসবা, ফুল মার্কস পাবা, ঠিক আছে। নিউক্লিয়াসের ভিতরে যেহেতু ইলেকট্রনের ভরকে শূন্য ধরছি আমরা, তাহলে বলা যায় যে পরমাণুর ভর, প্রোটনের একটা ভর ছিল মনে আছে, সাথে নিউট্রনের একটা ভর ছিল না? হ্যাঁ ছিল। হ্যাঁ, তাহলে এই প্রোটন আর নিউট্রনকে একসাথে নিউক্লিয়াস বলি, কিন্তু ইলেকট্রনের ভর শূন্য, মানে এত ছোট যে শূন্য ধরে নিতে পারি। তার মানে পরমাণুর ভর আলটিমেটলি পরমাণুর ভরকে কার ভর হিসাবে বিবেচনা করবো, নিউক্লিয়াসের ভরকেই পরমাণুর ভর হিসাবে বিবেচনা করা যায়।
যে এটাই বলছে যে কি নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত প্রোটন ও নিউট্রনের ভরই পরমাণু ভর হিসেবে বিবেচনা করা হয়। 1 নম্বরটা বুঝছো? এক নম্বরটা সবার কি মুখস্থ হয়েছে? এটা কি মুখস্থ করার দরকার আছে? নিজে নিজে বানায় লিখতে পারবে না? হ্যাঁ বুঝছি, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এটা নিজে বানায় লিখতে পারবে, এটা সহজ কথাবার্তা। হ্যাঁ এবার আসো 2 নম্বরটা কি লিখছে, নিউক্লিয়াসের অত্যন্ত ক্ষুদ্র। এই যে আমরা এই যে মাঝখানে যেটা দিছিলাম ওইটাই ব্যাক করে আসছিল, বাকিগুলো ব্যাক করে আসে নাই, কারণ মাঝখানের জায়গায় থাকে, মানে এত ছোট জায়গায় থাকে, একটা রশ্মি ব্যাক করছে। তাহলে নিউক্লিয়াস হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র, পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা। এই যে যেটা আমরা হচ্ছে এখান থেকে দেখছিলাম, এই যে আমরা লিখছিলাম এখানে যে ব্ল্যাঙ্ক, যে পরমাণুর বেশিরভাগ জায়গা হচ্ছে কি, বেশিরভাগ জায়গা হচ্ছে ব্ল্যাঙ্ক, শুধু মাঝখানের জায়গাটা নিউক্লিয়াস আছে। তো এটাই বলছে যে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র, পরমাণুর বেশিরভাগ জায়গা হচ্ছে ফাঁকা। তাহলে 2 নাম্বার গেল গা। সহজ না জিনিসগুলা? আচ্ছা 3 নাম্বার দেখো। আচ্ছা ভেরি গুড, হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ। দেখো সৌরজগৎ, এই যে লাস্ট টাইম এই কথাটা বলছি তোমাদেরকে যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘুরে, তেমনই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। ঠিক আছে, যেটা আমি একটু আগে বলছি, কোনো পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে সেই কয়টি ইলেকট্রন থাকে। প্রোটন আর ইলেকট্রনের চার্জ একে অপরের সমান ও বিপরীত চিহ্নের, তাই সামগ্রিকভাবে চার্জ শূন্য। কি বলছে? বলছে কি প্রোটন ও ইলেকট্রনের চার্জ একে অপরের সমান এবং বিপরীত। প্রোটনের চার্জ প্লাস, ইলেকট্রনের চার্জ হচ্ছে যে কি মাইনাস। প্রোটন 5টা থাকলে বাইরে ইলেকট্রন 5টা থাকে, তাহলে এ +5 -5 +5 আর -5 কি হয়, কাটাকাটি চলে যায় না? জি ভাইয়া। তাহলে প্রোটন আর ইলেকট্রনের চার্জ থাকা সত্ত্বেও পরমাণুর আলটিমেট চার্জ হচ্ছে কি 0, যে আলটিমেট চার্জ হচ্ছে 0। এই কথাটা সহজ কথাবার্তা। তারপর দেখো 4 নাম্বারটা, ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনে একটা আকর্ষণ বল অনুভব করে। ওই যে বলছিলাম ছিটকে যাচ্ছে না কেন, কারণ হচ্ছে কি বাইরের থেকে ভিতরে একটা আকর্ষণ বল কাজ করে। ঠিক আছে, যে বাইরের থেকে ভিতরে একটা, যেখানে ধরো এখানে একটা আকর্ষণ বল কাজ করতেছে। তাহলে বলছে কি ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনে একটা আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বল কেন্দ্রমুখী, কেন্দ্র মানে হচ্ছে ভিতরের দিকে, মাঝখানে। এটা তোমরা ফিজিক্স যখন পড়বা এই অধ্যায়টা খুবই ক্লিয়ার হয়ে যাবে। মাঝখানের দিকে একটা বল, মানে কেন্দ্রের দিকে টান মারে। এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেমন সূর্যের চারদিকে ঘুরে, ইলেকট্রনও সেরকম নিউক্লিয়াসের চারদিকে ঘুরে। দেখছো আমি যে কথাগুলো বলছি এখানে কি ওই কথাগুলো লেখে নাই? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে তোমরা আমাকে বলো, আগেও তোমরা এই জিনিসটা পড়ছো যে এখানে 4টা ইয়ে আছে, তোমরা করে হচ্ছে যে মুখস্থ করছো। এখন বলো এখন কি মনে থাকবে কিনা? ওই যে আমাদের একটা থিওরি দেখলাম আমরা, কীভাবে পরীক্ষাটা করলো এটা দেখলাম, এটা দেখার পরে এখন কি মনে থাকবে কিনা জিনিসগুলো? আচ্ছা আবু সাই লিখছে আচ্ছা ঠিক আছে, মনে থাকবে, থ্যাংক ইউ। মনে থাকবে। আচ্ছা মনে রাখতে হবে আসলে, এটা হচ্ছে গ বা ঘ নাম্বার আসে। ঠিক আছে, আচ্ছা এখানে তিনি এটা করছে যে এই একটা মডেল দিল, দেওয়ার পরে কিন্তু তার কিছু সীমাবদ্ধতা আছে। ঠিক আছে, মানে সে সব কিছু সে সব কিছু করতে। আচ্ছা তোমাদের কারো বোরিং লাগতেছে, আমি ক্লাস শেষ করে দিব না রাদারফোর্ড শেষ করব? আচ্ছা জেসমিন লিখছে না, বাকিরা বলো। এগুলা তো ভাই মুখস্থ করার জিনিস নাকি? এগুলো জানো বেশি কিছু নাই। না জিনিসগুলো হচ্ছে কি মুখস্থ করা। ঠিক আছে মুখস্থ করা, কিন্তু আমি যদি একবার বুঝাই জিনিসটা তোমার মাথায় আজীবন গেঁথে থাকবে, ওই জন্য হচ্ছে বুঝাচ্ছি, নাইলে আমি তোমাকে মুখস্থ দিয়ে দিতাম। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তার কিছু, চালিয়ে যান। আচ্ছা চালিয়ে যাই, ঠিক আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা দেখো তাহলে রাদারফোর্ড, আর বেশি না 5 মিনিট লাগবে আমাদের রাদারফোর্ড শেষ করতে। জিনিসগুলো দেখো যে রাদারফোর্ড কিছু সীমাবদ্ধতা রেখে গেছে। সীমাবদ্ধতা হচ্ছে কি, প্রথম সীমাবদ্ধতা 1 নাম্বার যদি বলি, সে বলছে ইলেকট্রন চারদিকে ঘুরে, মাঝখানে প্রোটন থাকে, কিন্তু সে কি পরমাণু কোনো আকার বা কোনো আকৃতি বর্ণনা করতে পারছে যে এটা কি গোলাকার হবে না হচ্ছে ডিম্বাকার হবে না কেমন হবে, কিছু বলতে পারছে? বলছে যে ঘুরে, চারদিকে ঘুরে, এতটুকু বলতে পারছে কিন্তু বলতে পারেনি। তাহলে এটা একটা সীমাবদ্ধতা হইতে পারে। ঠিক আছে, এবার আসলে 2 নাম্বার সীমাবদ্ধতা কি হবে, তোমরা শুধু কি পয়েন্ট মনে রাখবা, এই যে কি পয়েন্ট মনে রেখে বানায় লিখবা। 2 নাম্বার সীমাবদ্ধতা কি? 2 নাম্বার সীমাবদ্ধতা চার্জিং বস্তুর সাথে হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। 2 নাম্বার সীমাবদ্ধতা যেমন মাঝখানে আসছিল সূর্য, ও বলছে যে সূর্য আর বাইরে হচ্ছে যে গ্রহ,
গ্রহ যেমন সূর্যকে আকর্ষণ করে, ইলেকট্রনগুলো প্রোটনকে আকর্ষণ করে, তিনি এটা বলছে। কিন্তু গ্রহগুলা বা সূর্য কেউই তো চার্জ নাই, সূর্যেরও কোনো চার্জ নাই, গ্রহেরও কোনো চার্জ নাই। তাহলে এই চার্জহীন বস্তুর সাথে সে একটা চার্জযুক্ত প্রোটন ইলেকট্রন বর্ণনা দিচ্ছে, সেটা কখনোই আসলে কি হয় না। হ্যাঁ, চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর কখনো হয় না। তাহলে যে সৌর মডেল দিল, সৌর মডেল, এটা কখনো সম্ভব না। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে ম্যাক্সওয়েল সাহেব, তোমাদের দাদার দাদা হইতে পারে, ঠিক আছে? ম্যাক্সওয়েল, এই ম্যাক্সওয়েল সাহেব তিনি হচ্ছে যে একটা সূত্র দিছিল যে কোনো কিছু ঘুরতে ঘুরতে, তার সূত্রটা হচ্ছে কোনো কিছু ঘুরতে 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 ক্রমশ শক্তি হারাতে 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 একসময় হচ্ছে কেন্দ্রে পতিত হবে। তার সূত্রটা যেমন কোনো কিছু ঘুরতে 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 একসময় কেন্দ্রে পতিত হবে। কিন্তু কখনো ইলেকট্রনগুলো কেন্দ্রে পতিত হয় না। যদি ইলেকট্রনগুলো কেন্দ্রে পতিত হইতো তাহলে কি আর পরমাণুটা থাকতো? কখনোই থাকতো না। ঠিক আছে? তাহলে ম্যাক্সওয়েলের সূত্র অনুসারে তার সূত্রটা, তার যে মডেলটা, এটা কি সঠিক নয়। তাহলে আমরা 3টা পয়েন্ট মনে রাখবো। কি পয়েন্ট মনে রাখবা? বাকিগুলো বানানো লিখবা। ঠিক আছে? 3 নম্বর পয়েন্ট কি? ম্যাক্সওয়েল এই কি পয়েন্ট 3টা মনে রাখবা, যে ম্যাক্সওয়েল তত্ত্ব অনুসারে তার এটা সঠিক নয়। এখন আসো, যদি আমরা এটা বুঝি, আমরা 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 দেখব কই গেল, এই যে এটা রিডিংটা পড়ে তোমার শেষ করে দিব আমি, কেউ বিরক্ত হয়েও না। ওহো, আবার এটাই চলে আসে না। দেখো সীমাবদ্ধটা কি কি। ও আচ্ছা, সীমাবদ্ধটা দেখো কি। দেখো, এই মডেল ইলেকট্রনের কক্ষপথের আকার বা ব্যাসার্ধ বা আকৃতি কোনো ব্যাখ্যা দিতে পারেনি। তাহলে আমাদের ওই যে প্রথম কথা, আকার আকৃতি ব্যাখ্যা দিতে পারেনি, হয়েছে? মিলছে এটা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে 2 নাম্বারটা কি বলছে? সৌরজগতে সূর্য ও গ্রহগুলো সামগ্রিকভাবে কোনো চার্জ নেই, কিন্তু পরমাণুতে ইলেকট্রন বা নিউক্লিয়াসে কি আছে? চার্জ আছে। যার কারণে চার্জহীন সূর্য ও গ্রহগুলোর মধ্যে চার্জযুক্ত নিউক্লিয়াস ইলেকট্রনের তুলনা কখনো ঠিক নয়। 3 নম্বর হচ্ছে কি? আচ্ছা, 4 নম্বরটা দেখো, ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাবে। এই যে শক্তি হারাচ্ছে, দেখো শক্তি হারাচ্ছে, ফলে ইলেকট্রন ঘূর্ণন পথে ছোট হতে থাকবে, একসময় নিউক্লিয়াসে পতিত হবে, অর্থাৎ পরমাণুর অস্তিত্ব বিলুপ্ত হবে। কিন্তু এটা কখনো কি না হয় না। ঠিক আছে? যার কারণে এটা হচ্ছে কি সঠিক নয়। আরেকটা কি? আরেকটা হচ্ছে দেখো, বলছে তিনি ইলেকট্রন পরমাণুকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে, কিন্তু একের অধিক, একটার বেশি ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ইলেকট্রনগুলো কীভাবে নিউক্লিয়াসের চারদিকে ঘুরবে সেটা বলেনি। কীভাবে ঘুরবে সেটা বলেনি। একটা ইলেকট্রনটা বলছে কি নিউক্লিয়াসের চারদিকে কী হয়, মানে গোলাকার পথে ঘুরতে থাকবে একটা ইলেকট্রন। কিন্তু বাকি যে একাধিক ইলেকট্রন, হ্যাঁ একের অধিক ইলেকট্রন, একটার বেশি ইলেকট্রন, মানে উনি শুধু হাইড্রোজেনের ইলেকট্রনের কথা ব্যাখ্যা করতে পারছে যে হাইড্রোজেন কীভাবে ঘুরবে চারপাশে, হ্যাঁ বৃত্তাকার কক্ষপথে। কিন্তু একাধিক ইলেকট্রন, একের অধিক ইলেকট্রন কীভাবে ঘুরবে সেটা কখনো তিনি ব্যাখ্যা করতে পারেনি। তাহলে এই যে সীমাবদ্ধতা, এটাও আমাদের লাগবে। তাহলে এখন মুখস্থ করতে সহজ হবে জিনিসটা। আচ্ছা ঠিক আছে, জি আচ্ছা ঠিক আছে। আমাদের হচ্ছে যে হ্যাঁ আজকে এতটুকুই। আমার একটু আইসোটোপটা পড়ানোর ইচ্ছা ছিল, কিন্তু সময় অনেক বেশি হয়ে গেছে। আমারও আসলে খাওয়া দাওয়া করতে হবে, পড়ালেখা আছে, পরীক্ষা আছে। তোমরা কোনো জায়গায় বুঝো না এমন কিছু আছে? আচ্ছা, বুঝো না এমন কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, তোমাদের সাথে হচ্ছে যে ঠিক আছে, আমি হচ্ছে বিদায় নিচ্ছি। আর তোমরা হচ্ছে যে অবশ্যই নোটটা করে গ্রুপে দিবা, আর হচ্ছে যে বন্ধুদের সাথে সব কিছু শেয়ার করবা, তোমাদের বন্ধুদেরকে অ্যাড দিবা এখানে। আচ্ছা আচ্ছা, ফার্স্টের দিকে ক্লাসই পাও নাই। আচ্ছা ঠিক আছে, এটা আসলে তো কী করার, ফার্স্টের দিকে ক্লাসই পাও নাই। এটা হচ্ছে আমরা হচ্ছে রেকর্ড দেওয়ার চেষ্টা করবো, ক্লাসটা যে রেকর্ড দিয়ে তোমাদেরকে দিব, রেকর্ড ক্লাসটা করে নিবা আর কি। এটা তো আসলে আমার হাতে নাই।
ঠিক আছে, আমি তোমাদের বিদায় নিয়েছি, আশা করি বুঝছো। কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবা। তোমরা হচ্ছে তোমার সাথে ফাইম কিছু